এসএসসি পাসের পর যেটা হয়, সবাই তো আমরা শহরে স্কুলে কলেজে ট্রাই করি আমরা কোথাও সুযোগ পাচ্ছি কিনা। তো আমার সুযোগ হয়েছিল আসলে সরকারি সিটি কলেজে সুযোগ পড়াশোনা করার। কিন্তু সেই সময় আসলে রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা ছিল, সেই সময় আসলে আমার পড়ার সুযোগ হয় নাই। পরবর্তীতে আমি একটা গ্রামের কলেজে ভর্তি হই, আমাদের আনোয়ারাতেই শাহ মোহসেন আলী ডিগ্রি কলেজ, আমি এখানে পড়াশোনা করি। পরবর্তীতে ওখান থেকে আমি এইচএসসি শেষ করি 2014 সালে। সত্য কথা যদি বলতে যাই, আপনারা এখানে যারা আছেন হয়তো অনেক ইউনিভার্সিটির আছেন, এইচএসসি শেষ করার আগ পর্যন্ত আসলে আমি যে ভার্সিটি যে বিষয়টা সেটা আমি বুঝতাম না। যেটা বুঝতাম, সবাই যেমন বলে মুরব্বীরা যে আইউ পাস বিউ পাস, ওভাবেই মনে করতাম আর কি পাস করবে। একটা আঙ্কেলের হাতে আঙ্কেল বলে যে আঙ্কেল ভার্সিটি পরীক্ষা দেন, তো ভার্সিটি পরীক্ষা পরবর্তী দেওয়ার পর আমি প্রথমবার দিই, আমি ডিসকোয়ালিফাই হই। তারপর সেকেন্ড টাইম আমি আবার গ্রামে চলে যাই। গ্রামে চলে যাওয়ার পর সেখান থেকেও আমি গ্রামে থাকা অবস্থায় ওখান থেকে পড়াশোনা গ্রামে করি। পরে সেকেন্ড টাইম আমি ইউনিভার্সিটি দিই, তাও একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দিই। তো দ্বিতীয়বার আমি মোটামুটি আসিনি, মানে দিনে। তো প্রথমবার যখন পরীক্ষা দেওয়ার পর আমার তাই নিয়মিত ভর্তি হতে হয়, তাই না? সে সময় হচ্ছে আমাদের বেস ছিল লাস্ট বেস, যারা পরীক্ষা দিয়েই হচ্ছে নিয়মিত ভর্তি হতে হতো বিভিন্ন কলেজে। এবং মুসলিম কলেজে পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর সেখানেও হচ্ছে পরীক্ষা দেওয়ার পর দুঃখজনকভাবে আসলে আমি অনার্সও চান্স পাইনি মুসলিম কলেজে। তো না পাওয়ার পর আমি আবার ডিগ্রিতে নিই, এখান থেকে ফর্ম তুলি। তা আসলে সত্যি কথা হচ্ছে আমার এসএসসি এবং এসএসসি রেজাল্টটা খুব ভালো ছিল না, তো যার কারণে আসলে আমি ডিগ্রিতে চান্স পাইনি মুসলিম কলেজে। তো চান্স না পাওয়ার পর যেটা হলো, আসলে আমি তো পুরো সবাই তো মনে করতে হয় ভালো স্টুডেন্ট ভালো জায়গায় পৌঁছাবে, আমি নিতে পারতেছিলাম না আসলে নিজে কী করব। আসলে শুধু একা একা কান্না করতাম, তো কিছু করারও ছিল না। পরবর্তীতে হচ্ছে যারা এমনিতে চান্স পায় না বিভিন্ন কলেজে, তাদেরকে রিলিজ স্লিপ দেওয়া হয়। রিলিজ স্লিপ দিয়ে তারা নিজের ইচ্ছা মতো বিভিন্ন কলেজে ভর্তি হওয়া যায়। তবে রিলিজ স্লিপ নিলাম, ফার্স্ট রিলিজ স্লিপ নিলাম, আমি কোনো কলেজে চান্স পাইনি। সেকেন্ড নিলাম, সেকেন্ড নেওয়ার পর তাও আমার চান্স পাইনি। একটা লাস্ট চান্স, থার্ড রিলিজ স্লিপ। তো হয় এটাতে চান্স পেলে আমি পড়তে পারবো অনার্স, নতুবা আপনাকে কোনো একটা এরিয়া থেকে কোনো একটা কলেজ থেকে বেসরকারি কলেজ থেকে আমাকে ডিগ্রি করতে হবে। তো আমি খুব ভীতু ছিলাম। সেই সুবাদে যেটা করি, আমি আমাদের আনোয়ারাই একটা আনোয়ার কলেজ আছে, এটা বর্তমানে সরকারি হলো, সে সময় বেসরকারি কলেজ ছিল। আমি সেটা চয়েস দিই, আর আমার পছন্দের সাবজেক্ট ছিল হচ্ছে অ্যাকাউন্টিং। তো আমি এত ভীতু ছিলাম যে কোনো জায়গায় আমি আসলে চান্স পাচ্ছিলাম না, কী করা যায়। তো সেজন্য আমার যেহেতু পছন্দের সাবজেক্ট অ্যাকাউন্টিং, ওরা আমাকে দিচ্ছে না কর্তৃপক্ষ, তো ভাবলাম ম্যানেজমেন্ট ফার্স্ট চয়েস দিই, সেকেন্ড অ্যাকাউন্টিং দিই, তাহলে আমি ম্যানেজমেন্ট পাবো না, বাট অ্যাকাউন্টিং পাবো, ওভাবেই দিই। তো পরে আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট চয়েসে ম্যানেজমেন্টে চান্স পাই আনোয়ার কলেজে, সেখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর সেখান থেকে মোটামুটি পড়াশোনা শুরু। তাও আমি গ্রামেই ছিলাম, বলতে গেলে আমি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্থায়ীভাবে গ্রামেই ছিলাম। গ্রামে সবাই যেভাবে বেড়ে ওঠা, আমি ঠিক একইভাবে বেড়ে ওঠা। তো সেই সময় যে ভাইয়া যেভাবে বলতেছে, উনি মার্চেন্ট জাহাজ থেকে, উনি তখন জাহাজে উঠে নাই। তো ভাইয়া ওনার কয়েকজন বন্ধু মিলে একটা কোচিং সেন্টার খুললো গ্রামে। তো ভাইয়া খোঁজ পেলো যে আমি গ্রামে ছিলাম, তো আমাকে ডাকলো যে আসো এখানে এসে তুমি কি করো, ক্লাস নাও। তো সেই সময় ভাইয়ের সাথে আস্তে পরিচয়। তো সেখান থেকে সেই কোচিং সেন্টারের হাত ধরেই আসলে আস্তে আস্তে ভাইয়ারা কিংবা হয়তো সুদীপ তালুকদার ভাই এবং অন্যান্য স্কুলে যারা সিনিয়র আছে তাদের সাথে পরিচয় হওয়া ওটা। তো এরপরে হচ্ছে একটি স্কুলের বন্ধুর মাধ্যমে আমি খবর পাই যে আসলে আইবি নামে একটাই আছে। আইবি আপনারা হয়তো শুনেছেন, আইবিতে এমবিএ করা যায়, যেটা খুবই প্রেস্টিজিয়াস। এবং এটা শুনলাম যে সারা বাংলাদেশ থেকে সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারে অনার্স শেষ করে, বাট ওরা চান্স দেয় মাত্র 60 জনকে। আমার টার্গেট হচ্ছে আমি কোথাও চান্স পেয়ে ঠিক আছে, বাট আমি আইবিতে চান্স নিব, ওই 60 জনের মধ্যে একজন আমি হবো। ওটা একটা খুব একটা এক্সপিরিয়েন্স চলে আসলো। আমি মোটামুটি অনার্স থার্ড ইয়ার থেকে আসলে সেই সুবাদে ম্যাথ এবং ইংলিশের সাথে জানাশোনা। এর আগে হচ্ছে মোটামুটি তেমন একটা ইংরেজির সাথে ছিল না, কাজ ছিল না। আইবিএর জন্য যখন পড়াশোনা করতেছিলাম, ফোর্থ ইয়ার এসে, তাও এখানে একটা মিটওয়াই আছে জিসিতে, এখানে পড়াই। আমি সেই মিটওয়াই কোচিং সেন্টারে এসে আমি 1 সপ্তাহ পড়লাম। তো পড়ার পরে আমার ভালো লাগতেছে, কী করতেছি, মানে এখন হুট করে মনে হলো যে না, আমি যা করতেছি ভাইদের সাথে একটু করে নিই, যে ভাইরা কী বলে, আমি ঠিক ওয়েতে আসি নাকি ভুল কোথায় ঘুরছি। তো সজীব তালুকদার ওনার সাথে আমি ওনাকে ফোন দিলাম যে ভাই আপনি কই আছেন, যে উনি বললো আমি এখানে আসি। গেলাম ওনার বাসায়। ভাইকে যখন বলে যে
আমি এরকম আইবির জন্য ট্রাই করতেছি বা আমি ট্রাই করবো, আমি ফোর্থ ইয়ারে পড়তেছি, ট্রাই করবো। তখন সেই সময় ভাই আমাকে একটা খুব চরম বাস্তবতা মুখোমুখি করা হলো আর কি। উনি বললো আসলে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কখন চাকরি নিব, কখন পরিবার হাল ধরবো। তো তোমার উচিত হচ্ছে তো আগে একটা যেহেতু একটা ডিগ্রি, তুমি ডিগ্রিটা পড়ে নিও, বাট তুমি করো, পড়লে বিশেষের জন্য পড়ো, তাহলে অন্তত একটা তুই ক্যাডার হও না হোক, এতে হয়তো বা তুমি একটা চাকরি পাবা, ভালো একটা চাকরি পাবা, আর পড়লে ইনশাল্লাহ ক্যাডারও হবা। উনি এইভাবে একটা আমাকে আশ্বস্ত করলো যেভাবে। সেই সুবাদে মোটামুটি ওখান থেকেই শুরু হওয়ার পর যখন হচ্ছে আমি একটা কোচিং ভর্তি হলাম, ভর্তি হয়ে যখন লাইব্রেরিতে বসি, আসলে আপনারা লাইব্রেরি ওয়ার্ক করেন কিনা যায় না, লাইব্রেরি ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওখানে আসলে নিজের অবস্থানে বুঝতে পারবেন, যেটা বললো। তো লাইব্রেরিতে আসার পর যখন লাইব্রেরিতে বসলাম প্রথম দিন, আমার পাশে ছিল একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এক পাশে, আরেক পাশে ছিল সুয়েটের শিক্ষার্থী, তার পাশে ছিল চট্টগ্রাম মেডিকেলের একজন ডাক্তার। তো আসলে একটা সময় হয়তো আমি এদের সাথে প্রতিযোগিতা করে আমি কোথাও টিকি নেই, কোনো পাবলিকে টিকি নেই বা অন্য কোথাও টিকি নেই। তো আমার খুব মনে হলো আসলে যে আমি যে ফিল্ডে ট্রাই করতে যাচ্ছি আসলে আদৌ আমার দ্বারা সম্ভব, এই যে সুপার ব্রিলিয়ান্ট মানুষগুলোর সাথে আমার প্রতিযোগী হয়ে বা টিকে দেওয়া কতটুকু সম্ভব। আমি মাথা করে হয়তো কান টান গরম হয়ে গেল, ওখানে উঠে গেলাম, উঠে সোজা লাইব্রেরি থেকে বের হয়ে যাই। বই ওখানে ছিল, আমার সিটে বই ছিল, বের হয়ে যাই। পরে ভাবলাম আর কি যে আসলে কি আমি কি বেরিয়ে যাবো এখান থেকে। তো অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলাম। বসে থাকার পরে ভাবলাম যে ঠিক আছে আমি এখন যাব, ওখানে যাব, যদি আমি গিয়ে বসে যাই তাহলে আমি আর উঠবো না, যা হবে এখানে যেমন কি নিয়ে আসবে আসুক, আমি আমার কাজটা করে যাব, আমি করেই যাব। আমার নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে কিংবা বড় ভাইদের কাছে হেল্প নিয়ে, যারা মোটামুটি সফল তাদের কাছে হেল্প নিয়ে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব যে যাওয়ার জন্য। এখন হইলে আল্লাহ যদি রহমত করা হবে, নাহলে হবে না। আজ উঠে যাই এখান থেকে তাহলে আমি আর আসবো না। তো আমি আসলে পরবর্তীতে বসে গেলাম আর কি, ওখানে গিয়ে লাইব্রেরিতে বসলাম, সেখান থেকে পড়াশোনা শুরু। তো পড়াশোনা শুরু করলাম আর কি মোটামুটি। এখন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আসলে আমার যদি স্ট্রং জোন বলেন, যেটা বলি আপনারা, যে কেউ ম্যাথ পারে, কেউ ইংরেজি পারে, কেউ বিজ্ঞান পারে, তাহলে আপনারা বুঝতে পারতেছেন তো আসলে আমার কোনো স্ট্রং জোনই ছিল না। আর আমার মোটামুটি আগাগোড়া ছিল এসএসসি থেকে সবই কমার্স ব্যাকগ্রাউন্ডের, এসএসসি থেকে অবস্থা। আর এখানে যেহেতু ম্যানেজমেন্ট, তার মানে সায়েন্সের সাথে ইংরেজির সাথে কিংবা বিজ্ঞানের সাথে আমার কোনো জানাশোনা নাই। আর যদি আমার ওগুলোর রেজাল্টও যদি বলি, সেক্ষেত্রে আসলে খুব ভালো ছিল না আর কি। হ্যাঁ, বিজ্ঞান অবস্থা খারাপ, ইংরেজি অবস্থা আরও খারাপ। তো আস্তে আস্তে সেখান থেকে মোটামুটি আমি একটা যে বিশ্বাস করতাম, সবাই একটা কথা বলে যে জিরো থেকে হিরো, আমি মনে করতাম আসলে জিরো থেকে হিরো হয়, কিন্তু কখনো বলে না অ্যাডভান্স থেকে হিরো, এটা বলে না, সবাই বলে জিরো থেকে হিরো। তো আমি ওটা বিশ্বাস করতাম যে হ্যাঁ ঠিক আছে, চাইলে আমি যে এখন থেকে চাই মোটামুটি শূন্য থেকে শুরু করবো, সর্বোচ্চ যতটুকু যাওয়া যায় আল্লাহ যে হেল্প করে ইনশাল্লাহ সম্ভব। তো সেই সুবাদে মোটামুটি কারোর দিকে না তাকিয়ে কি কেমন রেজাল্ট করতেছে, সুইটের স্টুডেন্ট কেমন পাচ্ছে, কিংবা সিইউর স্টুডেন্ট কেমন পাচ্ছে, কিংবা সিএমসি কেমন পাচ্ছে, বুয়েটের স্টুডেন্টরা কেমন করতেছে, এগুলো আমি কখনো দেখতাম না। জাস্ট আমি আমার কাজটাই করে যেতাম, আমি আমার কাজটাই করতাম, যদি হয় তো হবে, আর না হলে করার কিছু নাই। তো এরপর যখন কোচিংয়ে যখন পরীক্ষা দেই, আমি প্রথম যে পরীক্ষাটা দিই বাংলা সাহিত্য ছিল, আমি প্রথম পরীক্ষা পাই 37 নাম্বার, 37। এরপর পরীক্ষা দিই বাংলা, প্রিলিমিনারি কথা বলতেছি আমি, বাংলা সেখানে মনে আমি পাই 22 নাকি 23। তো বিজ্ঞান দিই তাও একই অবস্থা, মানে রেজাল্ট আসলে ভালো আসতেছিল না। তো আমি কখনো কম্পারিজন যেতাম না, যে কেমন হচ্ছে, অন্যের ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, দেখতাম না। তারপর আমি কোচিং পরীক্ষা দিয়ে বন্ধ করে দিই। তো এরপর থেকে হচ্ছে আমি আমার মতো করে আমার বিবেক বুদ্ধি খাটিয়ে যেমন ভালো হয়, আর হচ্ছে স্কুলের বড় ভাই যিনি এডমিন ক্যাডার, ওনার কাছে হেল্প নিতাম। এরপর যারা ভালো করতো জিজ্ঞেস করতাম, এবং সবার কথাগুলো আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করতাম, এবং ওখান থেকে সবার কথা শুনতাম, বাট ডিসিশন আমি নিতাম যে আমার জন্য কোনটা পারফেক্ট। যেমন ধরেন যিনি সায়েন্স স্টুডেন্ট, উনি হয়তো বলবে যে বিজ্ঞান তো ভাই পড়ি না, তারপর আমি ফার্স্ট হয়ে গেলাম, এখন ও কথাটা আমার জন্য প্রযোজ্য না, কারণ আমি তো নাম পড়তে পারবো না। একইভাবে যিনি যার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাথ, সে তো বলবে ভাই আমি ম্যাথ দেখি না, সে ফার্স্ট হয়ে গেল, তাহলে আমি কি না দেখি সম্ভব না। তো সেজন্য আমার জন্য যেটা পারফেক্ট হতো বা যেটা মনে হয় পারফেক্ট, এটাই তো আমি ওই কাজটা করার চেষ্টা করতাম। তো সেজন্য আমি আপনাদের সবাইকে বলবো আসলে এখানে যারা আছেন প্রত্যেকের সম্ভাবনাময়ী, প্রত্যেকে চাইলে সম্ভব, শুধুমাত্র বিসিএসের দুটো বিষয় সেটা আপনি যদি মেনে নিতে পারেন আসলে সবার পক্ষে সম্ভব। প্রথমত হচ্ছে এটা একটা সময় সাপেক্ষ, দ্বিতীয়ত হচ্ছে ভাস্ট সিলেবাস, আপনি সেটার সাথে যে মানুষও হতে পারেন, তাহলে এখানে কোনো ব্যাপার না আর কি,
সবার পক্ষে সম্ভব, কিন্তু মূল বিষয়টা হচ্ছে ওই সময়টা ধৈর্য ধরে কিংবা পরিবার বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা সবগুলো অনুকূলে থাকে না, সেই জন্য আসলে নিজের যে চূড়ান্ত লক্ষ্য সেখানে পৌঁছে মানে পৌঁছানো যায় না আর কি, এই হলো অবস্থা। আর আপনাদের প্রিপারেশনের আপনারা তো সবাই কি 46 বা 47 এরকম, মানে কেউ ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন এরকম আছেন? দেন নাই না? তো আপনারা বই কিনছেন তো না? বই কিনছেন তো ভাইয়া তো অনেক কিছু বললো। আসলে আমি আপনাদেরকে যেটা বলবো, আমি আসলে কীভাবে পড়বেন আমি সেটা একটু বলতে চাই। আমি আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আমি সেটা শেয়ার করতে চাই। আশা করি সবার ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এখানে অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। আমি এটা ঠিক বলবো। প্রথমত দেখেন, যদি বলি ইংরেজি ক্ষেত্রে যে কোনো একটা বই আপনি যেটা ইচ্ছা, যেমন আমি নিজে বই চয়েস করার ক্ষেত্রে যেটা করতাম, যে বইটা সবচেয়ে ছোটো বাজারে, যেটা সবচেয়ে ছোটো আমি সেটা চুজ করতাম। এখানে ধরেন কেউ MP3 পড়ে ভালো করে, কেউ প্রফেসর করে ভালো করে। আমি সবগুলো বই দেখে আমি দেখলাম হচ্ছে কনফিডেন্স একটা বই, সেটা সবচেয়ে ছোটো, আমি সেটাই নিয়েছিলাম আর কি। তো এবং সেটাই পড়তাম আমি সাধারণ জ্ঞানের জন্য। তো পড়ার ক্ষেত্রে যেটা করবেন আপনারা, যা পড়বেন একই পড়া হচ্ছে রিভিশন দিয়ে চেষ্টা করবেন। ধরেন আমি যদি বলি, ধরেন জিকে একটা পার্ট, হ্যাঁ, ধর আপনি MP3 পড়লেন, MP3-তে বাংলা শেফি আসছে ধরেন এটা 600 পৃষ্ঠা। পড়ার সময় আপনি ধরুন আজকে শুরু করার পর আপনি আজকে 50 পৃষ্ঠা পড়লেন। ও 50 পৃষ্ঠা পড়ার পরে জাস্ট আপনি রিডিং করে যাবেন, একদিন যতটুকু জাস্ট রিডিং করবেন। দ্বিতীয় দিন এসে আপনি আরও 50 পৃষ্ঠা পড়লেন। এভাবে করতে করতে হয়তো আপনার বাংলা শেফিয়াস পুরো বইটি শেষ করতে আপনার 10 দিন সময় লাগতে পারে। হয়তো আপনার প্রথমবার মুখস্থ হবে না, দ্বিতীয়বার এসে আপনি আবার একটু রিডিং করে যাবেন। দুইবার যখন আপনি রিডিং করে ফেলবেন তখন আপনার মনে হবে যে না, এখন তো অন্তত এই বই সম্পর্কে আমার জানাশোনা আছে। এরপর আপনি মুখস্থের মধ্যে যেতে পারেন। যাওয়ার পরে আপনি ধরুন আজকে প্রথম 50 পৃষ্ঠা মুখস্থ করলেন, পরের দিন এসে আপনি আবার 50 পৃষ্ঠা মুখস্থ করবেন। করার আগে আপনি এর আগে যে পৃষ্ঠাগুলো পড়ে গেছেন ওগুলো একটু রিভিশন দিয়ে দিবেন। এভাবে করে আপনারা পড়তে থাকবেন। তো আমি লিখি স্যার, হ্যাঁ, সুবিধা বুঝতে। আমি ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে বলি, ধরেন আপনার ইংলিশ লিটারেচার, এখানে ধরেন প্রথম পার্টটাকে যে প্রাচীন যুগ আছে না, আপনি আজকে একদিন আপনি প্রাচীন যুগ শেষ করলেন। প্রাচীন শেষ করার পর আপনি ওটাই জাস্ট কী বলি স্যার, দ্য ওল্ড পিরিয়ড না, ওল্ড ইংলিশ পিরিয়ড, আপনি এটা পড়লেন। দ্বিতীয় দিনে সে আপনি ওল্ড ইংলিশ পিরিয়ড শেষ করে আপনি এরপরে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড মনে হয় আপনি ওটা শেষ করলেন। হ্যাঁ, এটা শেষ করলেন, ঠিক আছে, কিন্তু এটা শেষ করার পর আপনি পুনরায় একটি রিভিশন দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর আপনি ধরুন 3 নম্বরে আপনি গেলেন মডার্ন পিরিয়ডে, এটা পড়লেন, ঠিক আছে। এটা পড়ার পর একইভাবে হচ্ছে আপনি এর আগে যে দুটো পড়ছেন এটা একটি রিভিশন দিয়ে দিবেন। এরপর 4 নম্বরে এসে আপনি ধরেন আপনার আসলে এলিজাবেথেন পিরিয়ড, হ্যাঁ, আপনি এলিজাবেথেন পিরিয়ড শেষ করলেন। এটা শেষ করার পর আপনি এই যে 3টা আগে পড়ছেন সেগুলোকে রিভিশন দিয়ে দিবেন। এভাবে হচ্ছে আপনি পুরো ইংলিশ লিটারেচার শেষ করতে আমার মনে হয় না আপনার 10 দিনের চেয়ে বেশি সময় লাগবে। হ্যাঁ, আপনি একইভাবে আপনি ধরেন ইংলিশ লিটারেচার শেষ, এরপর আপনি নিলেন বিজ্ঞান, সায়েন্স আপনি প্রথম ভৌত বিজ্ঞান শেষ করলেন। ভৌত বিজ্ঞান শেষ করার পরে আপনি ধরেন 2 বার শেষ করলেন। 2 বার শেষ করার পর আপনি পুনরায় ধরবেন জীববিজ্ঞান, এরপর জীববিজ্ঞান পুরোটা শেষ করলেন। ওটা শেষ করে আবার পুনরায় ভৌত বিজ্ঞান রিভিশন দিবেন। এরপর আপনি আসবেন আধুনিক বিজ্ঞানে, আপনি আধুনিক বিজ্ঞান শেষ করলেন। এটা শেষ করার পর আগে যে দুটো পড়ছেন ভৌত বিজ্ঞান এবং জীববিজ্ঞান ওই দুটো রিভিশন দিবেন। এরপর ধরুন আপনার বিজ্ঞানটা শেষ, এখন বিজ্ঞান আগে আপনি কোন শেষ করছেন, ইংলিশ লিটারেচার, যেটা আপনি বিজ্ঞান শেষ, এরপর পুরো যেটা আপনি পুরো শেষ করছেন এর আগে এটা আবার রিভিশন দিবেন। কত বুঝে গেছে? এরপর তো বিজ্ঞান শেষ, এরপর আপনি ধরলেন আইসিটিতে, একই সিস্টেম, এখন যে সিস্টেমটা বললাম একই সিস্টেম আপনি আইসিটি শেষ করবেন। আপনি ধরুন প্রথমে ওখানে কম্পিউটার পার্ট শেষ করলেন, এরপর হচ্ছে প্রযুক্তি পার্ট শেষ করলেন। ওই দুটো শেষ করার পর এর আগে আপনি যে সায়েন্স কিংবা ইংলিশ লিটারেচার যেগুলো পড়ছেন আবার রিভিশন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ইংলিশ লিটারেচার যদি আপনার প্রথম শেষ করতে যদি আপনার 10 দিন লাগে, আপনি বিজ্ঞান শেষ করার পর ইংলিশ লিটারেচার আপনার রিভিশন দিতে লাগবে সর্বোচ্চ 2 দিন, কখনো 10 দিন লাগবে না। কিন্তু আপনি যদি ইংলিশ লিটারেচার শেষ করলেন, এরপর সায়েন্স, এরপর আইসিটি, এরপর হচ্ছে জিকে, সবগুলো শেষ করার পর আবার যখন ইংলিশ লিটারেচার আসবেন তখন সেটা আপনার 2 দিন শেষ হবে না, সেটা আপনার 10 দিন থেকে 8 দিন লাগবে, কারণ আপনি ইতিমধ্যে সবগুলো করে ভুলে গেছেন। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটা বলবো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার সময় সেটা পড়ার পর ইতিপূর্বে যেগুলো পড়েছেন সেগুলো একবার অন্তত রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। আর রিভিশন দেওয়ার সময় আপনার টপ টু বটম সব পড়বেন তা না, কিন্তু আপনার যেগুলো সমস্যা, আপনার ধরেন কিছু পড়া আপনার 100% মনে আছে, কিছু পড়া মনে আছে আপনার 70%,
কিছু পড়া মনে আছে আপনার 30%, যেগুলো 30% মনে আছে আপনি জাস্ট এটা একটা দাগ দিয়ে রাখলেন, সেটা আপনি একটু রিভিশন দিয়ে দিলেন। এবার যেগুলো 70% সেগুলো আপনি যখন দুইবার রিভিশন দিবেন সেগুলো হয়তো আপনার 100% মাথায় চলে আসবে। এইভাবে পড়তে থাকলে আমার মনে হয় না 6 থেকে 7 মাসের বেশি সময় লাগবে আপনার পুরো প্রিলিমিনারি সিলেবাস শেষ করার জন্য। আর এটা এভাবে পড়ার পর আপনার প্রথমবার বা একবার যখন শেষ হয়ে যাবে, সেকেন্ড টাইম এসে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার পাশাপাশি যে কোনো মডেল টেস্ট থেকে আপনি হয় বাজার বিভিন্ন মডেল টেস্ট আছে না, অনেক ধরনের মডেল টেস্ট আছে, ওখান থেকে আপনি ওই টপিক্সগুলো কী করে ফেলবেন, প্র্যাকটিস করে ফেলবেন, তখন আপনার সেগুলো মাথায় গেঁথে যাবে। আর প্র্যাকটিস করতে গিয়ে আপনি যে সমস্যাগুলো পাবেন সেগুলো আবার কোনো একটা রিভিশন দিয়ে দিবেন, এবার হয়তো আপনি বিভিন্ন পরীক্ষায় বসে থাকবেন। আর আমি বিশ্বাস করি যদি আপনি এবার করতে থাকেন মোটামুটি বেশি সময় লাগবে না এবং অল্প সময় আপনার প্রিপারেশনটা হয়ে যাবে এবং গোছানো প্রিপারেশন হবে। আর প্রিপারেশন শুরুতে চেষ্টা করবেন আসলে পরীক্ষা কম দেওয়ার জন্য ঢাকায় গিয়ে, কারণ আপনি প্রিপারেশন ছাড়া ঢাকায় যাবেন আসবেন, সময়টা লস হবে, কিন্তু পরীক্ষা টিকবেন না, তখন নিজের প্রতি আস্থাটা চলে যাবে। আমি বিশ্বাস করি আপনি যদি মোটামুটি একটা 6-7 মাস কিংবা 8 মাস কিংবা 1 বছর, হ্যাঁ, পুরো বিসিএসের জন্য পুরো বিসিএস সিলেবাসটা একবার ভালো করে শেষ করলে আপনি ঢাকায় গেলে আমি বিশ্বাস করি আপনি কখনও ডিসকোয়ালিফাই হবেন না, কোনো পরীক্ষা হবেন না। সেটা হচ্ছে এখানে অনেকের ক্ষেত্রে সেই বিষয়টা হয় আর কি, প্রিপারেশন নেওয়ার পর সে ব্যাংকে দিক, সে হচ্ছে এনএসএতে দিক, সে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সার্কুলার পরীক্ষা দিক, যেখানেই দিক সব জায়গায় সে টিকে যায়। এখানে যারা টিকতেছে সবাই হচ্ছে একই ক্যান্ডিডেটগুলো টিকতেছে ঘুরে ঘুরে। আপনি দেখবেন যারা চাকরি পায় একসাথে 2টা হয়, 3টা হয়, 4টা হয়, একই ক্যান্ডিডেট, বুঝে গেছে? তো সেই জন্য আমি যেটা বলবো আপনার অন্তত একবার ভালো করে প্রিপারেশন নেন, নেওয়ার পর আপনি একবার পরীক্ষায় বসেন। আর রিটেনের ক্ষেত্রে যেটা বলবো, রিটেনের ক্ষেত্রে তারপর সিলেবাস একটু বড়, সময়টা একটু হয়তো কম পাওয়া যায়, কিন্তু আপনার যেহেতু বেশিরভাগ বলতে গেলে হচ্ছে আপনার পিডির পড়াগুলো হয়তো রিটেনে, এটা হয়তো ভাস্ট বা একটু বিস্তারিত আছে আর কি, কিন্তু আশা করি আপনারা পারবেন। এখানে আপনারা শুধুমাত্র প্রিলি ক্ষেত্রে মনোযোগ দেন। আর একবার প্রিলি কোয়ালিফাই করা ছাড়া বা প্রিলি কভার হওয়া ছাড়া কখনো রিটেনে যাবেন না, এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। আর আপনি যখন প্রিলি, অনেকে বলে প্রিলি রিটেন মিলিয়ে পড়েন, এটা কাদের জন্য? যাদের হচ্ছে ইংলিশ দেখতে হয় না, ইংলিশ দেখা ছেড়ে সে পারবে, যে বিজ্ঞানে তার কোনো সমস্যা নাই, সে বইটের স্টুডেন্ট কিংবা সে একদম ভালো স্টুডেন্ট বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের, কিংবা যার ম্যাথে কোনো কিছু দেখতে হয় না, সে ম্যাথে যদি এমনি প্রিলিমিনারি ম্যাথগুলো দেখার পাশাপাশি সে হয়তো বা রিটেন ম্যাথটা দেখতে পারে, এটা কেমন আমি কি দেখি, কিন্তু সেটা আপনার জন্য প্রযোজ্য কিনা এটা আপনাকে বুঝতে হবে। এক কথা হিসাবে ধরেন আমি আজকে যা কথা বললাম কিংবা ভাইয়া যা কথা বললো, আপনার সবগুলো কথা আপনার জন্য প্রযোজ্য হবে না, কিন্তু কিছু কথা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য হবে। যে কথাগুলো আপনার জন্য প্রযোজ্য আপনি সেগুলো অবশ্যই নেবেন এবং সেগুলো আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন। তো আশা করি আর আপনাদের প্রতি একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যদি সম্ভব হয় আপনার লাইব্রেরি ইউজ করার চেষ্টা করবেন, কারণ লাইব্রেরিতে যেভাবে নির্বাচনে পড়াশোনা হয় বাসা কিন্তু অভাব হয় না। কিন্তু আবার এটা না যে সব ক্যাডার কিন্তু লাইব্রেরি থেকে হয়, তাও কিন্তু না, অনেক ক্যাডার হচ্ছে বাসা থেকে হয়। যদি আপনার বাসাটা পারফেক্ট হয় তাহলে বাসায় পড়বেন, আর যদি সেটা আপনাদের বাসায় পড়াশোনা না হয় আপনি চেষ্টা করুন লাইব্রেরিতে চলে আসার জন্য এবং সেখানে পড়াশোনা করার জন্য। আর প্রথম দিকে আপনাদের যেভাবে স্পৃহা থাকবে, পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে, কিংবা আপনি যেভাবে সময় দিতে পারবেন, আপনি শেষ পর্যায়ে সেগুলো পারবেন না। আপনি হয়তো এখন প্রথম দিকে আপনি 10-12 ঘন্টা 13 ঘন্টা অনায়াসে করতে পারবেন যদি করতে চান, কিন্তু একই ব্যক্তি আপনি যদি আজ থেকে 2 বছর পরে বা 2.5 বছর পরে যদি আপনি 10 থেকে 12 ঘন্টা করতে যান, পারবেন না, এটা অনেক কঠিন হয়ে যায়। আর আপনার সিলেবাস শেষ হয়ে একটি গাফিলতি চলে আসবে, নতুবা আপনি নিজের মধ্যে একটু কাজ করবে। হ্যাঁ, তো সেই জন্য যখন আপনারা পড়াশোনা যখন শুরু করবেন, প্রথম থেকে একটু সিরিয়াসলি এবং ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবেন, এবং প্রথমে যখন পড়েন যেভাবে একটু গুছিয়ে পড়ার চেষ্টা করবেন। আর এভাবে করলে আশা করি আপনারা মোটামুটি ঠিক সময়ে আপনাদের যেটা কাঙ্ক্ষিত সাফল্য। আচ্ছা, ডিপ্রেশনে যদি বলি, আমি তো নিজে ডিপ্রেশন যেতাম। হ্যাঁ, আমি ভাবতাম যে পড়াশোনা হচ্ছে না বা আমি পারতেছি না, কী করবো। ডিপ্রেশন গেলে আমার যেটা মনে হতো পরবর্তীতে, আমি ডিপ্রেশন যাচ্ছি কার কী লাভ, এতে কি আমার লাভ হচ্ছে না অন্য কারো লাভ হচ্ছে। আমি ডিপ্রেশনে গেলে আমি আজকে ডিপ্রেশনে গিয়ে আমি পড়তে বসলাম না, আমি আজকে ডিপ্রেশনে গিয়ে আমি বাসায় বের হয়ে আমি হাঁটতেছি, বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি, তাহলে আমার কোনো লাভ হচ্ছে? আপনি যা সেটা বলেন, কিংবা অন্য কারো লাভ হচ্ছে না তো। বরঞ্চ আমি মনে করতাম আসলে আমি ডিপ্রেশনে গিয়ে যে সময়টা লস করতেছি সেটা যদি আমি পড়ার টেবিলেই তো অন্তত আমার একটা পিছিয়ে শেষ হবে, তো সেই জন্য ডিপ্রেশনে এগুলো বাদ দিতাম। কিসের ডিপ্রেশন, প্রথম আমি আমার কাজটা করে যাই, এরপর ডিপ্রেশন আসবে। মানে এইভাবে একটু নিজেকে মানসিকভাবে শক্ত করে চেষ্টা করতাম আর কি। আর এমন না যে আমি ডিপ্রেশন যেতাম এবং অনেক সময় যেতে হতো, আমি ভাইকে বলতাম যে আজকাল পড়াশোনা হচ্ছে না, সব হয়তো অবস্থা খারাপ, তখন লাইব্রেরি বের হয়ে যেতাম, বের হয়ে আমি হাঁটতাম কিংবা হচ্ছে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতাম, যেটা মন চায়। হ্যাঁ, হয়তো মুভি যে কোনো কিছু। হ্যাঁ, আর এক কথা হয়তো নিজেকে মাথায় হয়তো আমি যে মাথায় একটা ডিপ্রেশন আছে সেটা মাথাকে মানে আমি ভাবতে দিতাম নিজেকে।
কারণ আমি যদি ধরেন আমি একটা ইউটিউবে একটা দেখতেছি, কোনো একটা পড়াশোনা একটা বিষয় দেখতেছি, আমার তো মাথা ওদিকে কাজ করতেছে, ডিপ্রেশন কাজ করতেছে বা কই। হ্যাঁ, তো ওভাবে নিজেকে একটু রিলিজ করার চেষ্টা করতে পারেন, বুঝলেন না? আর আপনি ফিজিক্যাল টেস্টে যে কথাটা বললেন, এগুলো আসলে অ্যাজ ইউজুয়াল, এগুলো আহামরি কিছু না। এটা স্বাভাবিক একটা পরীক্ষা। আপনার ব্লাড টেস্টটা কী বলে যে এক্স রে হয়, ইউরিন টেস্ট হয়, এরপর হচ্ছে ইসিজি নেয়, এতটুকুই। আর চক্ষু পরীক্ষা নেয়, আর কিছু না। ডোপ টেস্ট? হ্যাঁ, ডোপ টেস্ট হয়। ডোপ টেস্ট তো এগুলো তো এই বিষয় না, ডোপ টেস্ট তো অত সমস্যা হয় না। এতো কোনো রোগ ধরা পড়ে না, আর রোগ ধরা পড়লে এগুলো কোনো বিষয় না, এগুলো জাস্ট একটা ফর্মালিটি। হ্যাঁ, এগুলো আহামরি কিছু না। তবে হচ্ছে যদি আপনার পুলিশের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হয়তো একটু রিয়াটিকে ম্যাটার করতে পারে। তো সব করে তাও না, কারণ হচ্ছে স্যার পাসপোর্টেরও অনেক কিছু পুলিশে যায়, পাসপোর্টে অনেক পুলিশে যায়, যদি ওখানে পাসপোর্ট সার্ভিসে লেখা থাকে, তারপরে যখন ফাইনাল রিকমেন্ডেড হয়ে যাবেন আপনাকে অনেক কিছু সহজ হয়ে যাবে। তারপরে প্রথম থেকে এগুলো নিয়ে ভাবাটা না, সমীচীন না। স্যার একটু বিশদ বলতে পারবো আশা করি এটা নিয়ে? হ্যাঁ স্যার, বলতে পারবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারেন। প্রিলিমিনারির জন্য আচ্ছা, সেক্ষেত্রে যেটা বলবো, ম্যাথ ইংরেজি বুঝছি। এখানে বাজারে যে বইগুলো আছে, আপনি ধরুন প্রফেসরসের একটা সেট নিলেন, আমি নিশ্চয়তা দিতে পারবো ওখান থেকে আপনি 140+ কমন পাবেন। আপনার প্রফেসর ভালো লাগতেছে না, আপনি শুধু এমপিটি নিলেন, আপনি সেখান থেকে 140+ কমন পাবেন। আপনার ভালো লাগতেছে, আপনি জয়গুলি নিলেন, সেখান থেকে আপনি 140+ কমন পাবেন। আপনি কন্টিনিউস একটা গ্রুপ নিলেন, সেখান থেকে 140+ পাবেন। আপনি বিশেষ হেল্পের যে প্রফেসর ওটাও নিলেন, আপনি ওখান থেকে 140+ বা তার চেয়ে বেশি কমন পাবেন। এখানে বই বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কোনটা ভালো শেষ করতেছেন। আর ভুলও যে কাজটা মানে ভুলও কখনো একই সাবজেক্টের জন্য একাধিক বই করবেন না, এটা নিজের জন্য বুমেরাং হয়ে আসে। যেমন আমি যেটা দেখতাম, আমি যখন হেল্পলাইনে পরীক্ষা দিতাম প্রথম দিকে, তো যেটা দেখতাম ধরেন যদি পরীক্ষা যদি ভালো করতাম, অনেকে কিন্তু এসে ধরতো যে ভাই আপনি কোন বইটা পড়েন। তাই আমি তাকে বললাম ভাই আমি এমপিটি পড়ি, এখন সে করছে কি গিয়ে এমপিটি কিনে ফেলছে। দেখেন, এবার হচ্ছে ইংরেজি পরীক্ষা আমি ভালো করলাম, তো সরি জিকেতে ভালো করলাম, সে এমপিটি নিয়ে ফেলে আমার কথা শুনে। এখন পরের পরীক্ষা এসে আমি আর ভালো করে নেই, ভালো করছেন হচ্ছে ভাইয়া। হ্যাঁ, ভাইকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোনটা করছেন, ভাই বলে আমি ভাই প্রফেসর করছি। ও ঠিক আছে, ওটা গিয়ে নিয়ে ফেলছে। হ্যাঁ, পরের পরীক্ষা এসে ভাইয়া ভালো করলো না, দিতে সমস্যা হবে না। আর আমার পড়ার যে কৌশলটা ছিল, আমি বলি প্রথমে হচ্ছে যে কোনো প্রকাশন আপনার যেটা ভালো লাগে, আমি কখনো বলবো না আপনি বইটা নিয়ে নেন, কখনো বলবো না। আপনার যেটা ভালো লাগে, আপনার জন্য পারফেক্ট মনে হয়, উপস্থাপন ভালো লাগে, আপনি সেটাই নেন। একটা নেওয়ার পরে এরপর যে কাজটা করবেন, আমি যেটা করেছিলাম, প্রত্যেকটা প্রকাশ শেষ করার পর যখন পড়াটা বোঝাচ্ছে না, হ্যাঁ, এরপর আমি হয়তো একটা ডাইজেস্ট নিলাম, আমারটা ছিল প্রিসেপ্টাস, একটা ডাইজেস্ট। এরপর সেই বইটা আমি ভালো করে পড়লাম, ভালো করে মানে মোটামুটি এটা 10-15 শেষ করে ফেলছি আল্লাহর মতো ভালো করে। করার পর দেখলাম হচ্ছে কোনো মোটামুটি প্রিসেপ্টাস ডাইজেস্টের 70% পড়াশোনা মোটামুটি আমার আয়ত্তের, হ্যাঁ, চলে আসছে। এরপর এটা শেষ করার পরে এরপর আমি আগে যে বইগুলো পড়েছিলাম, ধরেন আমি ভিতরে পড়লাম ইয়ার জন্য, বিজ্ঞানের জন্য, আবার ধরেন জিকের জন্য আমি হয়তো কনফিডেন্স করলাম, সেই বইগুলো আবার নিলাম। নেওয়ার পরে ওই বইগুলোতে কিছু ইনফরমেশন আছে যেগুলো হচ্ছে প্রিসেপ্টাসে নাই। আপনারা কথাটা আবার বুঝেন, প্রিসেপ্টাস শেষ করছে ভালো করে, শেষ করার পরে এরপর আমি আগে যে বইগুলো পড়েছিলাম সেগুলো নিয়েছিলাম। নেওয়ার পরে দেখতেছি ওখানে কিছু ইনফরমেশন আছে গুরুত্বপূর্ণ, যেটা প্রিসেপ্টাসে নাই। আমি করছি কি, সেই বই থেকে সেই ইনফরমেশনগুলো আমি প্রিসেপ্টাসে লিখে ফেলছি, পাশে লিখে ফেলছি। পরে যেটা হলো প্রিসেপ্টাস ডাইজেস্টে, মানে অন্য বই যে ইনফরমেশনগুলো আছে সবগুলো কোথায় চলে আসছে, ডাইজেস্টের মধ্যে চলে আসছে। প্রিসেপ্টাস ডাইজেস্ট আমি হয় পাশে লিখছি, একটা আলাদা পেজ দিয়ে লিখে সেই পেজে আমি গান দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো পরবর্তীতে আমার শুধু একটা বই পড়লে মোটামুটি সবগুলো বই পড়া হয়ে যেত, কারণ ওই বই যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো কোথায় আছে, এই বইতেই আছে। কথা বুঝে গেছে? তো সেই জন্য যেটা হয়েছিল আসলে প্রিলিমিনারি যা পড়ার পড়েছিলাম হচ্ছে 41 প্রিলিমিনারির সময়। তো এটা বলা উচিত না, তারপরেও বলি পড়া গুছিয়ে থাকার সুবলটা আমি বলি। 43তম প্রিলিমিনারি দিন ছিল আমার আপন বড়বের বিয়ে। হ্যাঁ, 29 অক্টোবর পরীক্ষা ছিল, সেদিন আমার আপন বড়বের বিয়ে ছিল। এখন বড়বের বিয়ে যদি হয় তাহলে গায়ে হলুদ কখন হয়? অবশ্য আগের দিন হয়। হ্যাঁ, এখন তারা বললো কি আসলে আমার জন্য শুধুমাত্র সোমবারে কি নিয়ে আসছে, মানে বিয়ে ছিল শুক্রবারে, তারা হয়তো সোমবারে কী করছে, গায়ে হলুদ করছে। সোমবার হয়তো আমি গায়ে হলুদ খেয়ে এসে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন পরে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আমি আল্লাহর মতো কোয়ালিফাই হলাম। কেন হয়েছিল? তাহলে আমাকে 3 দিন পরে শেষ করছি? আসলে 3 দিন না, আমি আগে যেটা শেষ করছিলাম পড়ার গোছানো ছিল, সে পড়া আমি আবার এসে রিভিশন দিছি। তো সেই জন্য আপনি যদি একবার ভালো করে পড়েন, আপনি এরপর কোনো পরীক্ষায় কী হবেন না, ডিসকোয়ালিফাই হবেন না। কিন্তু প্রথমবার প্রিপারেশন নিয়ে এসে খুব ভালোভাবে নিতে হবে।
এটা হচ্ছে বিষয়। আর কোনো কোয়েশ্চেন? আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কোনো কোয়েশ্চেন পড়াশোনার বিষয়ে। ম্যাথের ক্ষেত্রে কীভাবে এগোবেন? ম্যাথের জন্য অন্যতম বিষয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে আসলে ভাই। প্র্যাকটিস করলে মোটামুটি রেগুলার করবেন মোটামুটি। যেটা উইকজন আপনার মাথায় রাখবেন, যেটা উইকজন সেটাকে আপনি স্ট্রং করতে না পারলে আপনি অ্যাভারেজ নিয়ে আসবেন। হ্যাঁ, আর যেটা অ্যাভারেজ সেটা স্ট্রং করার চেষ্টা করবেন। আর যেটা স্ট্রং সেটা হয়তো আবার ফেলে দিবেন না, আর সেটা আপনি যদি একটা না দেখেন সেটা হয়তো আবার অ্যাভারেজে চলে আসবে। সেই জন্য যেটা স্ট্রং সেটা একটু হয়তো সেটা হয়তো আপনি টোটাল পড়ার 50% সময় ওখানে দিলেন, আর যেটা আপনি অ্যাভারেজ সেখানে 30% সময় দিলেন, বাকি 30% দিলেন ওদিকে, আর 50% দিলেন কোন দিকে স্ট্রংয়ে, বাকি 55% দিবেন আপনার উজ্জনে। সে পড়াগুলো নিয়ে আসবেন, আর বেশি বেশি ডিভিশন দিবেন, তাহলে মোটামুটি পড়াশোনা একটু ইয়া হবে না, একটু গুছিয়ে হয়ে যাবে। সাবজেক্ট মানে বুঝলাম না আপনার সাবজেক্ট কি? পাবলিক। তাহলে আপনি এমনি অবশ্যই ফার্স্ট দিবেন, এটা ঠিক আছে। না না, এগুলো কোনো বিষয় না, এগুলো আপনার যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। এগুলো তাহলে একটু দেওয়ার সময় একটু যৌক্তিকভাবে দিবেন আর কি। আপনি ধরেন হচ্ছে যেটা করে অনেকে দেয়, এটা কিন্তু আসলে আগে বলতো, অনেকে ফরেন হচ্ছে মাঝখানে দিল, হ্যাঁ এটা আগে বলতো যে স্যার এটা নেগেটিভলি নেয়। আসলে বোর্ড ভেরি করে, অনেক বোর্ড সেই বিষয়ে জিজ্ঞেস করতে পারে আপনাকে যে আপনি ফরেন হচ্ছে আপনি 6 নম্বর দিয়েছেন কেন, হ্যাঁ, কিংবা আপনি পুলিশকে আপনি লাস্টে দিয়েছেন কেন, এটা কোনো বিষয় না। অনেক বোর্ড জিজ্ঞেস করবে, অনেক বোর্ড আপনাকে এগুলো দেখবেই না, তাহলে ম্যাটার না। আপনি আপনার মতো করে সব নিজের যেটা চয়েস পাই ওটা দেন। আপনি যদি নিজের ইচ্ছা মতো নিজের আকাঙ্ক্ষা থেকে যদি দেন, আপনার কাছে উত্তর রেডি থাকবে। স্যার যদি আপনাকে বলে আপনি ভাই আপনি পাবলিক এরিয়া আপনি এমনি না দিয়ে আপনি ভুলে দিয়েছেন কেন, যেটা আপনি ভুলে দিয়ে পিছনে যদি যৌক্তিক কারণ থাকে আপনি সেটা ইজিলি বলতে পারবেন, আচ্ছা স্যার সেটাতে ইন্টারেস্ট হয়ে যাবে। এর অবস্থা। আর কোনো বিষয় জানার আছে ভাই? ফার্টে যদি বলি, আমি আসলে নিজে 4টা টিউশন করতাম। হ্যাঁ, প্রিলিমিনারি সময় 4টা করতাম, 43 লিখিতের সময় আমার ওটা 5টা টিউশন করতাম। যে টিউশনটা হচ্ছে টিউশনের মতো করতাম, কারণ হচ্ছে সারাদিন পড়াশোনা হয় না। এটা আসলে আমি 4টা 5টা টিউশন আপনাদের কত বলতেছি তা না, আমি করতাম আসলে আমার পড়াশোনা হতো না লাগাতো। অনেকে কিন্তু লাগাতে পড়াশোনা হয়, অনেকে কিন্তু একটা লাগাতে, হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু লাগাতে পড়তে পারে। ধরেন একটা টানা 5 ঘন্টা পড়লো, এরপর হচ্ছে 6 ঘন্টা পড়লো, এরপর বসে উঠে তাকে আবার 3 ঘন্টা পড়লো, ও অনেকে পড়তে পারে। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে লাগাতো 2-3 ঘন্টার চেয়ে বেশি করতে পারতাম না। তা আমাকে হাঁটতে হতো, ঘুরতে হতো, সবার একটু মজা করতে হতো। সেই জন্য আমি মূলত ওই টিউশনগুলোতে গিয়ে আড্ডা দিতাম, এই সত্য কথা। এসে আমি টিউশন করতাম, হয়তো এটা আমার জন্য প্রয়োজন ছিল, মানে টিউশনকে আমার ফিউয়েল মনে হতো, কিন্তু সেটা আপনার জন্য প্রয়োজন হবে তা কিন্তু না। আপনার ভালো হলে আপনি করবেন অবশ্যই। কিন্তু আপনি এর বাইরে আপনার পড়াশোনার জন্য কতক্ষণ সময় থাকে? ধরো আপনি টিউশন এবং হচ্ছে ইয়ার পাশাপাশি কতক্ষণ সময় আপনার পড়াশোনার জন্য থাকে? টিউশন এবং কোচিং শেষ করার পর আপনি নিজে পড়ার জন্য কতক্ষণ সময় থাকে? 3 থেকে 4 ঘন্টা আসলে খুব বেশি টাফ এই ফিল্ডে, কারণ আপনি 3 থেকে 4 ঘন্টা যে আপনি সময় দেন, এখান থেকে ওই ভাই কিন্তু 3 থেকে 4 ঘন্টা দিবে না। সে পড়তেছে আমিও পড়বো না, বিষয়টা এরকম না ভাই। এখানে প্রথম দিকে বললো এখানে হচ্ছে আপনি 80 পেলে A+ না, এখানে সবাই 80 পাবে, সবাই প্লাস পাবে, কিন্তু যে ম্যাক্সিমাম পাবে সে কিন্তু ভালো কিছু পাবে। তো সেই জন্য আপনি আপনার নিজের কেরিয়ার জন্য আপনি 4 ঘন্টা পড়বেন, নাকি আপনি 8 ঘন্টা পড়বেন, নাকি 9 ঘন্টা পড়বেন, সেটা আপনার বিষয়। আপনি যাই করেন, যদি এটা আপনার যে পারফেক্ট ঠিক আছে 4 ঘন্টা পড়লে আপনি আবার দিতে পারেন, সব কিছু ঠিকঠাক হয় 4 ঘন্টা পড়েন। কিন্তু যদি আপনার যদি 12 ঘন্টা পড়তে হয়, আপনি 12 ঘন্টা পড়বেন। মানে নিজের কেরিয়ারকে সবচেয়ে প্রাধান্য দিতে চেষ্টা করা উচিত, যে টিউশন কমিয়ে হলো। আর তো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার।